তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় শিব কেশব নামে একটি ইডলির দোকানদার ছিল, যিনি ইডলি বেচতেন। শিব কেশব ছিলেন একজন আইডিয়াল ম্যান, যে ভোর 3টায় উঠে স্নান করে পুজো করে দোকানে চলে যেত। আর এখানে তার ছেলেও তার সঙ্গে দোকানে যায়। শিব কেশব চাক্কি চালিয়ে ইডলির আটা পিষে এবং 7টা বাজলেই সে ইডলির দোকান খুলে দেয়। এখানে সব মানুষ তার দোকানে ইডলি খেতে আসে, আর সবার প্রথমে তার ছোটবেলার বন্ধু আসে তার দোকানে ইডলি খেতে। শিব কেশব মনে করত যে কোনো কাজ মন দিয়ে করলে সেটাতে সাকসেস আসবেই, আর এটাই ছিল গ্রামের মানুষ তাকে খুব সম্মান করার একটি অন্যতম কারণ। এখানে মুরগনকে দেখানো হয় সে তার বাবার কথাগুলি সবার সামনে বলছিল। সেও কুকিং ক্লাস করেছে, আর সেও তার বাবার মতো দোকান খুলতে চায়, আর অনেক দোকান খুলে সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে চায়। এই জন্য সে একটি ইডলির মেশিন কিনে নিয়ে আসে, আর সবাই সেই ইডলি মেশিনে ইডলি খেয়ে দেখে। শিব কেশব বলে, হাতের পেশা ইডলিতে যে স্বাদ মেশিনে বানানো সেই ইডলিতে সেই স্বাদ নেই। আর এর কিছুদিন পরে মুরগন ইডলির অনেকগুলো দোকান খুলতে চায়, কিন্তু শিব কেশব বলে, আমি সব দোকানে ইডলি বানাতে পারবো না, আর লোকে যদি ভালো ইডলি খেতে না পায় তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। তখন মুরগন বলে, আমরা কুক রেখে দেব, তুমি টেনশন করো না। কিন্তু তবুও শিব কেশব বলে যে আমি তোমার সঙ্গে দোকান খোলাতে একমত নই। আমি ইডলি নিজের শখের জন্য বানাই, বেশি বেশি টাকা উপার্জন করার জন্য বানাই না। মুরগন বলে, এর থেকে ভালো আমি শহরে চলে যাই, শহরে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। শিবকেশব মুরগনের জেদ দেখে তাকে শহরে যেতে দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপরে বাস স্টপের সিন দেখানো হয়। এখানে শিবকেশব তার ছেলে মুরগনকে বলে, তুই এখন বুঝতে পারছিস না, কিন্তু ওই দোকান আমার জীবন। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার আত্মা ওই দোকানেই থাকবে। এই কথাগুলি শুনে মুরগন শহরে চলে যায় অনেক টাকা উপার্জন করার জন্য। এরপর আমাদের এর কয়েক বছরের পরের সিন দেখানো হয়, যেখানে মুরগন ব্যাংককের একটি বড় হোটেলে হেড ম্যানেজার পদে ছিল। এখন সে খাবার বানানোর জন্য এক্সপার্ট হয়ে গেছিল, কিন্তু তবুও মাঝে মাঝে তার গ্রামে থাকা বাবা মার কথা খুব মনে পড়ত, আর তার মন খুব খারাপ হয়ে যেত। কিন্তু কাজের জন্য সে গ্রামে তার বাবা মার কাছে যেতে পারত না। বন দেখেই মাঝে মাঝেই তার বাবার বানানো ইডলির কথা মুরগনের মনে পড়ে যেত। এরপরে আমাদের এই কোম্পানির মালিক হর্ষবর্ধনের মেয়ে মীরাকে দেখানো হয়, যেখানে মুরগন মীরার সঙ্গে দেখা করতে যায়, আর তাদের কথা শুনে বোঝা যায় মীরা মুরগনের ভদ্র ব্যবহার দেখে তাকে ভালোবেসে ফেলেছে, আর মীরা মুরগনকে বিয়ে করতে চায়। তাদের বিয়ের কথা চলছিল। হর্ষবর্ধন মুরগনের প্রশংসা করতে থাকে, আর মুরগনকে বলে, তোমার বাবা মা বিয়েতে আসতে পারবে না? মুরগন বলে, মুশকিল আছে, আমার বাবা মার তো বয়স হয়েছে, আর গ্রামে আমাদের একটি দোকানও আছে। এ সময় হর্ষবর্ধনের পিএ এসে হর্ষবর্ধনকে বলে, আপনার ছেলে আশ্বিন পুলিশের কাছে ধরা পড়েছে। আসলে আশ্বিন ছিল খুব খারাপ একটি ছেলে, যে সব সময় নেশা জুয়ো এগুলো নিয়েই থাকতো, আর ওখানে জুয়ো খেলাটা একদম ইনলিগাল ছিল। এরপর মুরগন পুলিশের সঙ্গে এটা রফাদফা করে ফেলে। হর্ষবর্ধন আশ্বিনকে বলে, তোকে জুয়ো খেলতে হলে এমন একটা দেশে যেতে হবে যেখানে এগুলি ইনলিগাল নয়। আশ্বিনকে মুরগনের মতো হতে বলে। মুরগন যেমন পুরো ব্যবসাটাই সামলাচ্ছিল, আশ্বিনকেও সেভাবেই বলে তার বাবা, যে এই ব্যবসাটা তোরও সামলানোর দায়িত্ব। কিন্তু আশ্বিন মুরগনকে একদম পছন্দ করতো না। আশ্বিন চলে যাওয়ার পর হর্ষবর্ধন মুরগনকে বলে, আমি আশ্বিনকে ভুলের জন্য কখনো কিছু বলিনি, আর তার গায়ে একটা থাপ্পড়ও মারিনি।
মুরগন বলে তাকে থাপ্পড় মারলে সে এত খারাপ হতো না। এরপরে আশ্বিন তার বাবাকে বলে, চাকরের সঙ্গে সব সময় আমাকে কেন অপমান করো, আর তুমি একটা চাকরের সঙ্গে আমাকে কম্পেয়ার করো। আর আমি এটাও বুঝতে পারি না একটা চাকর কেন আমার বোনকে বিয়ে করবে। হর্ষবর্ধন অশ্বিনকে বলে, এই চাকরের জন্যই আমাদের কোম্পানি এখনও প্রফিটে আছে, আর তোমার বোন তাকে অনেক ভালোবাসে। এরপরের সিনে আমরা দেখতে পাই মুরগান গাড়ি চালাতে চালাতে তার মায়ের সঙ্গে কথা বলছিল, আর তার মা তাকে ফোনে বলে যে তোমার বাবা শরীর ভালো না। কিন্তু মুরগান বলে, মা, বাবা তোমরা কি আমার বিয়েতে আসবে না? তার মা বলে, না, আমরা তোমার বিয়েতে হয়তো যেতে পারবো না। তোমার বাবা রোজ সকালে উঠে দোকান খোলে, আমরা কেমন করে যাব? এরপর তোমার বাবার শরীরও ভালো না। এর পরের দৃশ্যে আশ্বিন বক্সিং করছিল, আর আশ্বিন মুরগানকে বলছিল বক্সিং করতে আসার জন্য। মুরগানও রাজি হয়ে যায়, কারণ বসকে কোনোদিনও মানা করতে সে শেখেনি। তখন আশ্বিন মুরগানের সঙ্গে বক্সিং খেলতে আসলে আশ্বিন মুরগানকে বেধড়ক মারধর করে। এরপর মুরগান আশ্বিনকে একটি গুন্ডাকেও মারতে দেখে। তখন মুরগান ভাবে এত বড় বিজনেসম্যানের একটি ছেলে হওয়া সত্ত্বেও সে এরকম গুন্ডা কেমন করে হয়। এর পরের দৃশ্যে আমাদের মীরা আর মুরগানের বিয়ের আগের হওয়া একটি পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে মুরগানের মা মুরগানের কাছে ফোন করে বলে তোর বাবা আর নেই। এই শুনে মুরগান তো খুবই অবাক হয়ে যায়, আর কি করবে বুঝতে পারে না। এরপরে হর্ষবর্ধনকে বিয়ের ডেট পিছাতে বললে হর্ষবর্ধন মুরগানকে বলে, আমরা কোনোভাবেই বিয়ের ডেট পেছাতে পারবো না, অনেক বড় বড় লোকেদের ইনভাইট করা হয়ে গেছে। মুরগানকে দুঃখী দেখে মীরা তাকে গ্রামে চলে যেতে বলে, আর তার সঙ্গে একটি লোককে পাঠানো হয় যার নাম রামরাজা, যে তার পাশের গ্রামেরই লোক ছিল। আর মুরগানের বাবার সৎ কাজ হয়ে যাওয়ার পর এই রামরাজা যেন তাকে গ্রামে নিয়ে আসে, এই দায়িত্ব মীরা তাকে দেয়। ইন্ডিয়ায় আসার সময় মুরগান তাকে বলছিল যে আমার বাবা আমার কাছে হিরো ছিল। এদিকে গ্রামের মানুষ সবাই মুরগানের আসার অপেক্ষা করে। পুলিশ বলে এর ছেলে কখন আসবে আর আমাদের সবাইকে কখন ফ্রি করবে। তখন সেখানে মুরগান চলে আসে আর তার মাকে ধরে খুব কাঁদতে থাকে। এরপর তার বাবার অন্তিম কাজ করার পর সে তার মায়ের কাছে ফিরে আসে। এখানে মুন্না নামে একটি লোক আসে, যে তাকে অনেক সহমর্মিতা জানায়। এরপরে দাদি এসে মুরগানের মাকে বলে, তোমাদের বাড়িতে একটি গাই একটি বাছুরকে জন্ম দিয়েছে, আমার মনে হয় শিবকেশবের আবার জন্ম হয়েছে। এটা শুনে মুরগানের মা তার যত্ন করতে থাকে আর তার নাম দেয় শিবম। আসলে এখানে মুরগানের মায়েরও তার স্বামীর মৃত্যুতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল। এর পরের সিনে দেখানো হয় রাতে মুরগানের মায়ের কাছে কল্যাণী নামে একটি মেয়ে আসে, যে মুরগানের মায়ের দেখাশুনো করত, আর মুরগানের মাকে বলে বাড়ির সব কাজ আমি করে দেব, তোমাকে কোনো কাজ করতে হবে না। এরপর মুরগানকে তার মায়ের ওষুধ খাওয়ানোর কথা বলে, আর মুরগানের দিকে তাকিয়ে মনে মনে বলে বুড়ো বাবা মাকে রেখে ছেলে বিদেশে চলে গেছে টাকা কামাই করতে। এটি ভাবতে ভাবতেই কল্যাণী বাড়ি চলে যায়। এর সিনে আমাদের রামরাজকে দেখানো হয়, যেখানে রামরাজ তার বাড়িতে যায়। রামরাজ ও মুরগানের পাশের গ্রামেই থাকতো। রামরাজ বাড়িতে গিয়ে দেখে তার মায়ের স্মৃতিশক্তি চলে গেছে, তার মা আর তাকে চিনতে পারে না। তখন রামরাজেরও খুব কষ্ট হয়। এখানে মীরা মুরগানকে ফোন করে বলে তুমি বিয়ের দিন সময় মতো চলে এসো। মুরগান কিছুই বলে না। তখন মুরগানের মা এসে বলে আমি দোকানে যাব, আমাকে দোকানে নিয়ে চল। তখন মুরগান তাকে তার বাবার দোকানে নিয়ে যায়।
মুরগনের মা দোকানে বসে বসে ভাবে। এরপর আমাদের আগের দৃশ্য দেখানো হয়, যেখানে তার বাবা আর মার বিয়ে হচ্ছিল আর তারা দুজনে অনেক আনন্দে ছিল। শিব কেশব ইডলি বানানো শেখে আর তার বউকে বলে, আমি ইডলির দোকান খুলবো, দুজনে মিলে এই দোকান চালাবো। শিবম আর তার স্ত্রী দুজনে মিলে একটি ইডলির দোকান খোলে। শিব কেশব অনেক মেহনত করে এই ইডলির দোকানকে দাঁড় করিয়েছিল। এই কথাগুলি তার মা ভাবতে শুরু করে, আর সে কেমন করে তার স্বামীর সঙ্গে সব কাজ সামলে নিত সেটি সে ভাবতে থাকে। এরপর মুরগান তার মাকে নিয়ে বাড়িতে আসে। এর পরের দিন কল্যাণী তাদের বাড়িতে এসে তার মাকে ওষুধ খাওয়াতে গেলে দেখে তার মা আর কিছুই বলছে না আর নড়েও না। এটা দেখে মুরগনও হতবাক হয়ে যায়। এবার তার বাবা আর মা দুজনেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। এদিকে সব শুনে হর্ষবর্ধনে উদাস হয়ে যায় আর মীরাকে বলে, তুমি টেনশন নিও না, এতে তোমার বিয়ের উপর কোনো প্রভাব পড়বে না। আমি যেভাবে হোক মুরগানকে নিয়ে আসবো আর তোমার সঙ্গে তার বিয়ে দেব। এদিকে মুরগান একদম একা হয়ে গেছিল। এরপর মুরগান শিবমকে ধরতে গেলে শিবম দূরে পালিয়ে যায়। এরপর মীরা মুরগানকে ফোন করে বলে, তোমার জন্য আমি আছি, নিজেকে একা মনে করো না, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো, আমরা দুজনেই বিয়ে করব। এরপর কল্যাণী মুরগানের বাড়ি থেকে খাবার বানিয়ে যাচ্ছিল। এ সময় মুরগান কল্যাণীকে ধন্যবাদ জানায়। এটা শুনে কল্যাণী বলে, তোমার মা তোমার সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে, আমি যেন ভালো করে তোমার খেয়াল রাখি। মুরগানও অনেক উদাস হয়ে যায়। এদিকে মীরা রামরাজকে ফোন করে বলে, যেভাবেই হোক মুরগানকে বিয়ের জন্য তাড়াতাড়ি নিয়ে আসো, কারণ বিয়ের তারিখ অনেক কাছে এগিয়ে চলে এসেছে। আশ্বিন মীরাকে বলে, তুমি মুরগানের জন্য এত পাগল হয়েছ কেন? মুরগান তো একটা চাকর। মীরা বলে, আমি সেই চাকরটিকে ভালোবাসি আর আমি তাকে কোনোভাবেই হারাতে পারবো না। তখন আশ্বিন সব শুনে বলে, ঠিক আছে, তাহলে আমি তাকে তোমার জন্য তোমার কাছে নিয়ে এসে দেব। এরপরে মুন্না নামে একটি লোক মুরগানকে বলে, তোমার বাবার দোকান তো তুমি আর চালাবে না, তুমি বিদেশে চলে যাবে, তাহলে তোমার বাবার দোকানটি আমাকে বিক্রি করে দাও। পঞ্চায়েতের সামনে সই করে তুমি আমাকে তোমার দোকানটি দিয়ে দাও, আমি তার জন্য অনেক টাকা দিতেও রাজি আছি। এই কথাটি মীরাও জানতে পেরেছিল যে মুরগান তার দোকান বিক্রি করে দেবে এবং তারপর তার কাছে চলে আসবে। এরপরে আমাদের দেখানো হয় মুরগান রাত্রে তার বাবাকে ভগবানের আসনে দেখতে পায় আর তার বাবার কথা ভাবতে থাকে। পরের দিন পঞ্চায়েতে এসে সে বলে সে আর দোকান বেচতে চায় না। এটা শুনে মুন্না অনেক রেগে যায় আর তার কলার ধরে তাকে মারতে থাকে। মুন্না বলে, তুই বলেছিলিস দোকান বেচবি আর এখানে এসে সবার সামনে বলছিস দোকান বেচবি না? কিন্তু মুরলি কিছুই বলে না, সে চুপ হয়ে থাকে। তাই পঞ্চায়েতের সব লোক তাকে ছেড়ে দেয়। মুরগান বাড়িতে এসে দেখে কল্যাণী নিজের রাগ থালা বাসনের উপর ঝাড়ছিল। সে শুনেছিল মুরগান তার দোকান বেচে দিচ্ছে। এরপর কল্যাণী বলে, মুন্না খুব খারাপ একটি লোক, সে মিষ্টি মিষ্টি কথা বলে আর সব সময় আর পেছনে ঘুরতে থাকে। আগেও তোমার বাবার দোকান নিতে চেয়েছিল। তখন মুরগান বলে সে দোকান বিক্রি করেনি। এটা শুনে কল্যাণী খুব খুশি হয়ে যায়। এদিকে হর্ষবর্ধন মীরাকে বলে, মুরগানের সঙ্গে কথা বলে তাকে ডেকে নাও, কারণ কালকে তোমাদের বিয়ে, না হলে সবাই মীরাকেই দোষ দেবে, ভাববে মীরারই কোনো দোষ আছে যে একটি চাকরও তাকে বিয়ে করতে চায় না। মীরা রাজারামকে ফোন করে জানতে পারে মুরগান দোকান বিক্রি করেনি আর সে বিয়ের জন্য যেতেও চায় না। তখন মীরা খুব রেগে যায়। কল্যাণী এইসব কথা শুনে খুব খুশি হয়ে গেছিল। মুরগান তার বাবার ছবির সামনে দিয়া জ্বালায়, দোকান আবার চালু করার কথা ভাবতে থাকে। মুরগান রামরাজকে বলে, আমি আর ফিরে যাব না। তখন রামরাজও বলে, আমিও আর ফিরব না, আমি আমার ফ্যামিলির সঙ্গেই থাকবো। আর কতদিন আমার ফ্যামিলিকে ছেড়ে আমি বিদেশে থাকবো। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় মুরগান আর কল্যাণী
শিবমকে ধরতে যায়, কিন্তু শিবম ধরা দেয় না। তখন কল্যাণী বলে, শিবম কোনো কারণে হয়তো তোমার উপর রেগে আছে, তাই তোমাকে ধরা দিচ্ছে না। তোমার কাছে আসলে সে তোমার কাছে যখন আসবে তখন ভাববে যে তোমার উপর সে অনেক খুশি হয়েছে। এরপর রাজারাম মুরগানকে বলে, কল্যাণী কেন সব সময় তোমার সঙ্গে থাকে? মুরগান বলে, আমরা ছোটবেলার বন্ধু, দুজনে একসঙ্গে থাকতাম, একসঙ্গেই বড় হয়েছি, কিন্তু আমি বড় হয়ে শহরে চলে গেছি, আর কল্যাণী আমার পরিবারের দেখাশুনো করতো। এরপর মুরগান বাজার থেকে সবজি নেয় আর বাবার মতো ভোর 3টায় উঠে দোকানে যায়। চাক্কি দিয়ে আটা পিষতে শুরু করে। মাত্র 5 মিনিটে তার হাত ব্যথা হয়ে যায়। তখন সে ভাবে, বাবা কিভাবে 2 ঘন্টা ধরে এই চাক্কিতে আটা পিষত। তখন সেখানে কল্যাণী আসে। সেও চাক্কি চালাতে থাকে। সেও ক্লান্ত হয়ে পড়ে। এরপর দুজনে মিলে যেমন তেমন করে ইডলি বানায়। তার বাবার বন্ধু প্রথম তাদের দোকানে ইডলি খেতে আসে, কিন্তু তাকে সেই ইডলি ঠিক লাগে না। মনে হয় এই ইডলির মধ্যে অনেক কমি আছে। সে এটি বলে যায় মুরগানকে। তখন মুরগানও উদেশ হয়ে যায় যে তার বাবার মতো করে সে ইডলি বানানো কবে শিখবে। এরপর মুরগান রাত্রে একটি স্বপ্ন দেখে। সে দেখতে পায় তার বাবা তাকে স্বপ্নে এসে বলছিল, আমি এই ইডলি বানানো আমার দাদিমার কাছ থেকে শিখেছি, আর তুমিও এই ইডলি বানাতে পারবে, শুধু চেষ্টা করে যাও। এর পরের দিন মুরগান আবার ভোর 3টায় উঠে তার বাবার মতো পুজো করে দোকানে চলে যায় আর গিয়ে সেখানে ইডলি বানাতে শুরু করে। গ্রামের সব লোক তার ইডলি খেয়ে অনেক খুশি হয়ে যায়। এখন শিবমও মুরগানের কাছে এসে ধরা দেয়, তার কাছে থাকে। এখানে কল্যাণী মুরগানকে একটি চেন দেখায়, যেটি মুরগান তাকে 9 ক্লাসে পড়ার সময় দিয়েছিল, আর এটি কল্যাণী এখনও যত্ন করে রেখে দিয়েছে, যেটা দেখে মুরগানের খুব ভালো লাগে। মুন্না কল্যাণীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কল্যাণী তাকে তাড়িয়ে দেয়। এসব দেখে কল্যাণীর মা বলে, মুরগান তোকে বিয়ে করবে? মুরগান সব শুনে বলে, আমি কল্যাণীকে বিয়ে করব। এদিকে মীরার দাদা আশ্বিন মুরগানের বাবার দোকান জ্বালিয়ে দেয়। এতে মুরগান খুব কষ্ট পায়। তার কল্যাণী আর মুরগান দুজনে মিলে আবার দোকান তৈরি করতে লেগে যায়। যেমন করে তার বাবা আর মা দোকান তৈরি করেছিল, ঠিক সেভাবেই তারা দুজনেও যেন আবার নতুন করে সেই ইডলির দোকান শুরু করতে চলেছে। এরপর গ্রামের মানুষও ভিড় করে তাদের ইডলির দোকানে ইডলি খেতে আসে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।